একদিন পরে ইরানের সাথে যুদ্ধবিরতি করেছে। আরো মজার ব্যাপার হইতেছে, ফাইন্যান্সিয়াল টাইমস কইছে ট্রাম্প পাকিস্তানে হাতে পায়ে ধরছে এই মধ্যস্থতা করে দেওয়ার জন্য। হাতে পায়ে ধরছে কেন? কারণ ট্রাম্প বুঝে গেছে এই যুদ্ধে সে জিততে পারবে না। তা এই যুদ্ধবিরতি কি টিকবে? ইরান 10টা শর্ত দিছে, ট্রাম্প দিছে 15টা। ইরানের 10টা শর্তের একটাও ট্রাম্পের মানার কথা না। এইগুলা শর্ত আমি এর ভিতরে গেলাম না। তার উপরে লেবাননে আক্রমণ অব্যাহত রাখছে ইসরায়েল। ইসরায়েল তো ট্রাম্পের কথা শুনে না, ট্রাম্পরে ইসরায়েলের কথা শুনতে হয়। এখন প্রশ্ন হইতেছে, কেন ট্রাম্পকে ইসরায়েলের কথা শুনতে হয়? আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব বলবো না, আমি আপনাদেরকে ইতিহাসের কিছু ঘটনা শোনাবো, দেখাবো, আর কিছু প্রশ্ন রাখবো। হয়তো একদিন সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনারা দেখবেন যে চোখের সামনে জল জল করতে থাকা ইতিহাসের কিছু ঘটনা আমাদের মনে এতদিন কেন কোনো প্রশ্নের উদ্রেক করে নাই। কারণ আমরা কিছু জিনিস আগে দেখি নাই, যেটা আজকে আপনারা দেখবেন আমার এই ভিডিওতে। আমি কয়েকটা জিনিস জোড়া দিয়ে দেখাবো। একটা রহস্যময় গল্প বুঝবেন, যে গল্প আগে কখনোই শোনেন নাই। তাইলে বুঝবেন কেন আর কোথায় আমেরিকার প্রেসিডেন্টদের টিকি বান্ধা থাকে, তার বাইরে সে যাইতে পারে না। আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পিছনে যেতে হবে। 1963 সাল আমেরিকা একজন প্রেসিডেন্ট আছেন যিনি বিশ্বাস করেন হাতে পারমাণবিক অস্ত্র যত কম পৃথিবী তত নিরাপদ। তার নাম জন এফ কেনেডি। আর তার ছোট ভাই রবার্ট কেনেডি আমেরিকার অ্যাটর্নি জেনারেল, মানে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমরা তো জানি রবার্ট কেনেডির আবার আর একটা কথা, তুমি যদি অন্য দেশের হয়ে আমেরিকায় লবিং করো তাহলে সেটা খোলাখুলি করো, নাম লেখাও, রেজিস্ট্রেশন করো, হিসাব দাও, লুকায় কাজ করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা একটু পরবর্তীতে বিস্তারিত বুঝে দেখব। এই দুই ভাইয়ের দুই যুদ্ধের গল্পই আজকের এপিসোড। কি ছিল সেটা? আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আসেন বড় ভাইয়ের যুদ্ধে। ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমি, মাইলের পর মাইল বালি আর পাথর, মাঝখানে একটা জায়গা বিমনা। সেখানে ফ্রান্সের সাহায্যে তৈরি হইতেছে একটা পারমাণবিক রিয়াক্টর, পারমাণবিক চুল্লি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই সময়কার বেন গুরিয়ন পার্লামেন্টে দাঁড়ায় বলল, আমরা এটা বিদ্যুৎ আর গবেষণার জন্য ব্যবহার করব, সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু কেনেডি এই কথা বিশ্বাস করলেন না। শুধু বিশ্বাস করলেন না, না উনি প্রকাশ্যে বললেন এই কথাটা। শুনেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশের প্রেসিডেন্ট, উনি কইতেছেন সম্প্রসারণবাদী চিন্তা ভাবনা আমি সমর্থন করি না। উনি কইতেছেন ওইখানে যারা আছে আদি বাসিন্দা তাদের অধিকার আছে। এই কথা বলছে 60 বছরেরও আগে। এখন আসেন আমরা কেনেডি ক্ষমতায় আসার আগের দিনে আসি। 20 জানুয়ারি 1961 সাল শেষবারের মতো হোয়াইট হাউসে গেলেন। ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন মিটিং এ আইজেনহাওয়ারের সাথে বসিছেন। কেনেডি জিজ্ঞেস করলেন কোন কোন দেশ পারমাণবিক বোমা বানাইতে চাইতেছে। সেক্রেটারি অফ স্টেট ক্রিশ্চিয়ান হার্টার সরাসরি কইলেন দুইটা দেশ, ইসরায়েল আর ইন্ডিয়া। সেটা ছিল প্রথম ধাক্কা কেনেডির জন্য। কিন্তু কেনেডির জন্য পারমাণবিক অস্ত্র শুধু কূটনৈতিক সমস্যা ছিল না, এটা ছিল মানব জাতির অস্তিত্বের প্রশ্ন। ক্ষমতায় আসার মাত্র 8 মাসের মাথায় উনি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বারায় ভাষণ দিলেন। কি বললেন ওই ভাষণে? বললেন যুদ্ধের অস্ত্র আমাদের শেষ করার আগেই আমাদের ওই যুদ্ধের অস্ত্রকে শেষ করতে হবে। যখন জানলেন ইসরায়েল গোপনে বোমা বানাইতেছে, উনি চুপ করে বসে থাকবেন? থাকবেন না। এরপরে তিনি কি করলেন? এপ্রিল 1963 সাল কেনেডি একের পর এক চিঠি লিখতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। আগে আইজেনহাওয়ারের আমলে একবার পরিদর্শন হয়েছিল ডিমোনায়, ওইখানে যেখানে পারমাণবিক চুল্লি বসাইছে। সেটা ছিল একটা তামাশার মতো।
ইসরায়েলেরা আমেরিকান বিজ্ঞানীদের 40 মিনিটের একটা ক্যাজুয়াল ভিজিট দিয়ে ঘুরায় ফিরে দেখে শুনে আনিছে আর কি। তাও কইছে যে দেখলেন তো কিছুই নাই আমাদের এখানে, আমরা ক্লিন পরিষ্কার, আর প্যাডে দিল তাদেরকে আমেরিকা। কেনেডি বললেন ওই খেলার চলবে না, এইবার ঠিক মতো পরিদর্শন হবে, রাইট ওয়েতে পরিদর্শন হবে। একটা পারমাণবিক কেন্দ্র যেভাবে পরিদর্শন করতে হয় টেক্সট বুক সেইভাবে হবে, বছরে 2 বার, 1 বার না। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ল্যাব, প্রত্যেকটা যন্ত্র ফুল অ্যাক্সেস দিতে হবে, কোনো ছোটখাটো টুর না, পুরো ইন্সপেকশন হবে। আর চিঠিতে একটা কথা লিখলেন, কূটনীতিক ভাষা, এটা কিন্তু হুমকি। উনি বললেন যদি আমরা নির্ভরযোগ্য তথ্য না পাই তাহলে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এবং প্রতিশ্রুতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা শুনে ইসরায়েলি বিমান বাহিনীর প্রাক্তন প্রধান মেজর জেনারেল ড্যান তোলকোভস্কি আশঙ্কা করলেন যে কেনেডি হয়তো ডিমোনায় সরাসরি আমেরিকান সেনা পাঠিয়ে দিতে পারে। আর বেন গুরিয়ান পদত্যাগ করলেন এই হুমকিতেই। কেউ বলে বয়সের কারণে করছে, কেউ বলে স্বাস্থ্যের কারণে, কিন্তু টাইমিংটা দেখেন, কেনেডির চাপের ঠিক মাঝখানে উনি পদত্যাগ করলেন। নতুন প্রধানমন্ত্রী আসলেন, ওনার নাম হইতেছে লেভি এশকল। 10 দিনের মাথায় তার ডেস্কে আবার আর একটা চিঠি এসে পড়লো, কেনেডির আর একটা চিঠি, আগেরটার চেয়ে আরো কড়া। এশকল 7 সপ্তাহ ধরে 8টা ড্রাফট তৈরি করলো, অবশেষে রাজি হইলে যে আচ্ছা ঠিক আছে আসেন দেখেন, কিন্তু কবে আসবেন, কতবার আসবেন, কতক্ষণ থাকবেন, এই সমস্ত কিন্তু পরিষ্কার করলেন না, ঝাপসা করে রাখলেন। এইবার আমরা আর একটা গল্পে ফিরে যাব, তার ভাইয়ের গল্পে, সাথে কেনেডির ছোট ভাইয়ের যুদ্ধটা দেখব। এই ছোট ভাইয়ের যুদ্ধ বুঝতে হইলে আগে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকান জায়নিস্ট কাউন্সিল কি জিনিস, এটা আসলে কি করতো। নামটা শুনলে মনে হয় যে আমেরিকান একটা সংগঠন, তাই না? অফিস আমেরিকায়, কর্মীরা আমেরিকান, না, পুরাই উল্টা। 1963 সালে সিনেটর ফুলব্রাইট বলে একটা স্কলারশিপ আছে কিন্তু, জানেন তো? ওই ফুলব্রাইট উনি যখন সিনেটে ফরেন রিলেশনস কমিটিতে ছিলেন তখন একটা তদন্ত শুরু করলেন এই আমেরিকান জায়নিস্ট কাউন্সিলের বিরুদ্ধে। ওইখানে দেখা গেল যে আমেরিকান জায়নিস্ট কাউন্সিল ছিল আমেরিকায় ইসরায়েলের প্রভাব বিস্তারের সবচেয়ে কার্যকর নেটওয়ার্ক গুলোর একটা। এরা কিভাবে কাজ করত? সেই সুদূর জেরুজালেমে বসে আছে জুইস এজেন্সি, ইসরায়েল সরকারের একটা আধা সরকারি সংগঠন। সেখান থেকে টাকা আসতেছে নিউ ইয়র্কে জুইস এজেন্সির আমেরিকান শাখায়, সেখান থেকে টাকা যাইতেছে আমেরিকান জায়নিস্ট কাউন্সিলে। 8 বছরে $50 লক্ষ বেশি। এই সময় আজকের হিসাবে সেটা প্রায় $4-5 কোটি হবে আর কি। কিন্তু শুধু টাকার অঙ্কটা শুনলে পুরো ছবি বোঝা যাবে না, টাকাটা কোথায় খরচা হইতেছিল সেটা দেখেন। আমেরিকার একটা নিউজ সার্ভিস ছিল, নাম ছিল জুইস টেলিগ্রাফিক এজেন্সি, যেটা ইহুদি সম্প্রদায়ের পত্রিকার প্রকাশনাগুলোতে খবর সরবরাহ করতো, মানে নিউজ এজেন্সি। আমরা দেখি না এপি একটা নিউজ এজেন্সি, বাসস একটা নিউজ এজেন্সি, ও বিভিন্ন পত্রিকায় খবর সরবরাহ করে। তো ইহুদি পত্রিকাগুলোতে খবর সরবরাহ করতো, স্বাধীন একটা সংবাদ সংস্থা। এই আমেরিকান জার্নালিস্ট কাউন্সিলের টাকায় সেটা কিনে নেওয়া হলো, নিয়ন্ত্রণ নেওয়া হলো। এরপর থেকে আমেরিকার ইহুদি প্রকাশনগুলোতে যে খবর যাইতেছে সেটা ইসরায়েল সরকারের ফিল্টার দিয়ে যাইতেছে, তাই না? আমাদের দেশে যেমন ফুন্দের আলো আর দিল্লি স্টার, ওখানে যা বয়ান আছে তার দিল্লির বয়ান, তাই না? ইন্ডিয়ার একটা নিউজ এজেন্সি আছে এএনআই, ওটা হইতেছে মোদির এজেন্সি, ওখান থেকে যে সমস্ত খবর যায় সেগুলো সব মোদির খবর। আমেরিকার বড় বড় ম্যাগাজিনে ইসরায়েলের পক্ষে আর্টিকেল ছাপানো হইতেছে, রেডিও টিভিতে ইসরায়েলের সমর্থন অনুষ্ঠান হইতেছে, খ্রিস্টান পাদ্রী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, এদের ভর্তুকি দিয়ে ইসরায়েলের ভ্রমণে পাঠানো হইতেছে যাতে ফিরে এসে তারা ইসরায়েলের পক্ষে কথা বলে। ঠিক একইভাবে বাংলাদেশে ইন্ডিয়া কিন্তু কাজ করে না? বাংলাদেশ থেকে কি পরিমাণে সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পীদের ইন্ডিয়া নিয়ে যায় কল্পনা করতে পারবেন না। এই যে চ্যানেলের যে দীপ্তি চৌধুরী, ওরাও নিয়ে গেছিল হাসিনা পড়ার আগে, তখনও কিন্তু সে এত প্রমিনেন্ট হয়নি। তাহলে বুঝেছেন তো, ওই পর্যায় পর্যন্ত যদি যায়, তাদেরকে নিয়ে যায়, তাহলে কি পরিমাণের লোকজনকে ওখানে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে যেখানে মিডল ইস্ট স্টাডিজ প্রোগ্রাম আছে সেখানে হিব্রু কালচার চেয়ার বসানো হইতেছে, মানে আরব ইসরায়েল সংঘাত যেখানে পড়ানো হবে সেখানে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে পড়ানোর ব্যবস্থা করা হইতেছে, বুঝেছাও? কংগ্রেসম্যানদের সরাসরি লবিং করা হয়েছে, টাকা দেওয়া হইতেছে। আর যে পত্রিকা বা সংগঠন ইসরায়েলের সমালোচনা করতেছে তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ঝাঁপে পড়িচ্ছে, আক্রমণ চালানো হইতেছে। আমার ফেসবুক পেজে দেখেন না, ঝাঁপে পড়ে আমার উপরে ঠিক উঙ্কা করে। সিনেটর ফুলব্রাইট রিপোর্ট লিখলেন, উনি কি বললেন এই রিপোর্টে? বললেন আমেরিকান জার্নালিস্ট কাউন্সিল হইতেছে একটা মুখোশ, ইসরায়েলের সরকার সরাসরি আমেরিকা এসে লবিং করলে তো ধরা পড়ে যাবে, আইনে রেজিস্টার করতে হবে, হিসাব দিতে হবে। তাই মাঝখানে আমেরিকান জায়নিস্ট কাউন্সিলকে দাঁড় করানো হয়েছে যাতে দেখতে মনে হয় আমেরিকানরা নিজেরা ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, কিন্তু আসলে পুরো অপারেশনটা চালাইতেছে ইসরায়েল সরকার তার নিজের টাকায়। বোঝা গেছে? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমেরিকান জায়নিস্ট কাউন্সিলকে কেউই বাইরে থেকে কিন্তু ধরাই দেয়নি। ফুলব্রাইটের হিয়ারিং এ তারা নিজেরাই স্বীকার করছে আমাদের চালানোর টাকা প্রায় পুরোটাই আসে জুইস এজেন্সি অফ ইসরায়েল থেকে। নিজের মুখে বলছে, স্বীকার করছে।
এখন একটু ভাবেন, একটা সংগঠন নামে আমেরিকান, অফিস আমেরিকায়, কর্মীরা আমেরিকান, কিন্তু যে টাকায় পুরো জিনিসটা চলতেছে সেটা আসতেছে ইসরায়েল সরকারের পকেট থেকে। আর সেই টাকা দিয়ে কি হইতেছে? আমেরিকার কংগ্রেসম্যানদেরকে কেনা হইতেছে, তাদেরকে প্রভাবিত করা হইতেছে, মিডিয়া ইসরায়েলের পক্ষে আর্টিকেল ঢোকানো হইতেছে, ইসরায়েলের পক্ষে বুদ্ধিজীবী তৈরি করা হইতেছে, বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের ভাষণ পড়ানো হইতেছে, গির্জায় পাদ্রীদেরকে ইসরায়েলে ঘুরে আনা হইতেছে, পুরো একটা দেশের চিন্তা ভাবনা ভেতর থেকে সাজায় দেওয়া হইতেছে। ঠিক এইভাবেই বাংলাদেশে ইন্ডিয়া কাজ করে, একই সিস্টেমে কাজ করে। আমেরিকান আইনে এই ধরনের কাজকে কি বলে? যে বিদেশি এজেন্টের কাজ। আর বিদেশি এজেন্ট হলে কি করতে হয়? রেজিস্টার করতে হয়, হিসাব দিতে হয়, জনগণকে জানাইতে হয় যে আমরা অন্য দেশের হয়ে কাজ করতেছি। ঠিক এইখানেই রবার্ট কেনেডি আসলেন। আইসে কি করলেন? রবার্ট কেনেডি অ্যাটর্নি জেনারেল, মানে আমেরিকার আইন ব্যবস্থার সর্বোচ্চ কর্তা। উনি সোজা কথা বললেন, তুমি যদি অন্য দেশের হয়ে আমেরিকায় লবিং করো তাহলে নাম লেখাও, নিয়ম মেনে আসো, সিরাতুল মুস্তাকিম, হিসাব দাও, লুকায় কাজ করার কোনো সুযোগ নাই। ইংল্যান্ড রেজিস্টার করে কাজ করে, কানাডা করে, ঘানা করে, তোমরাও করবা। তারপরে রবার্ট কেনেডি অ্যাকশনে গেলেন। 62 সালের 21শে নভেম্বর তার ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে আমেরিকান জায়নিস্ট কাউন্সিলকে সরাসরি চিঠি দিলেন। চিঠিতে লেখা থাকলো যে আপনারা জুইস এজেন্সি ফর ইসরায়েলের টাকায় চলেন, এই টাকা নেওয়ার মানেই হলো আপনারা বিদেশি এজেন্ট, আইন অনুসারে রেজিস্ট্রেশন করেন, টাকার হিসাব দেন, কারে কি দিচ্ছেন সেটা বলেন। আমেরিকান জায়নিস্ট কাউন্সিল কি করলো? যেটা তো সবচেয়ে ভালো পারে, সময় নষ্ট করা। বললো আমরা 120 দিন সময় দেন, আমরা 120 দিন পরে দিচ্ছি। 120 দিন চলে গেল, পার হয়ে গেল, বললো আরেকটু সময় দেবেন। তারপরে আরো মাসের পর মাসে ঘুরাইতেছে। আর এইদিকে হিয়ারিং চলতেছে, ফুল ব্রাইটের হিয়ারিং, একটার পর হিয়ারিং করতেছে, নতুন নতুন তথ্য বের হয়ে আসতেছে, কত টাকা আসছে, কোথায় গেছে, কাকে দেওয়া হয়েছে, কি করানো হয়েছে, কি কাজ করানো হয়েছে, সব। অগাস্টের 16 তারিখ 1963 সালে ডিপার্টমেন্ট অফ জাস্টিস একটা রিপোর্ট দিল। রিপোর্টে পরিষ্কার লেখা, আমেরিকান জায়নিস্ট কাউন্সিলের তাৎক্ষণিক রেজিস্ট্রেশনে জোর দিতে হবে, দেরি করা যাবে না। তারপরে অক্টোবরে আবার একটা চিঠি দিল, 11 তারিখে 1963 সালে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে আর একটা চিঠি। এইবার লেখা 72 ঘন্টার মধ্যে জবাব দেন। 6 দিন পর অক্টোবর 17 আমেরিকান জায়নিস্ট কাউন্সিলের আইনজীবী জাস রিকফিল্ড, খুব নাম করা আইনজীবী, উনি ছুটে গেলেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসে, কর্মকর্তাদের সামনে বসলেন, আর যা বললেন সেটা শুনলে বুঝবেন এই লবি কতটা শক্তিশালী ছিল। উনি বললেন রেজিস্ট্রেশন করতে বলবেন না, কারণ আমরা যদি বিদেশি এজেন্ট হিসেবে নাম লেখাই তাইলে আমেরিকান কাউন্সিল ফর জুডাইজম, যারা জায়নিজমের বিরোধী, তারা এটা নিয়ে এমন কাউ শুরু করে দেবে, প্রচার চালাবে, প্রোপাগান্ডা চালাবে, যে পুরা জায়নিস্ট আন্দোলনটাই আমেরিকায় শেষ হয়ে যাবে। আপনারা কি চান জায়নিস্ট আন্দোলন শেষ হয়ে যাক? উনি বললেন আমাদের মাফ করে দেন, আমার ক্লায়েন্টরা কোনো কাগজে সই করতে পারবে না, বিদেশি এজেন্টের কোনো ফর্ম পূরণ করবে না। ভাবেন, আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলতেছে রেজিস্ট্রেশন করো, আর লবি গ্রুপ বলতেছে না আমরা করতে পারবো না। আমেরিকান সরকারকে না বলতেছে একটা লবি গ্রুপ। এখন পুরো ছবিটা একবার দেখেন, দুই ভাই দুই দিক দিয়া একই সময় দুই দিক থেকে ইসরায়েলকে চেপে ধরেছে। বড় ভাই জন কেনেডি চিঠির পর চিঠি লিখিচ্ছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পারমাণবিক অস্ত্র বানাইতে দেবো না, ল্যাব খুলে দেখাও। আর ছোট ভাই রবার্ট কেনেডি বলতেছেন ইসরায়েলি লবিকে আমেরিকায় লুকায় রাজনীতি করতে দেব না, নাম লেখাও, হিসাব দাও। আর সবচেয়ে অবাক ব্যাপার কি, এই দুইটা যুদ্ধই চলতেছিল পর্দার আড়ালে, সাধারণ আমেরিকানরা কিন্তু জানতো না, সাধারণ ইসরায়েলিরা জানতো না। শুধু দুই দেশের মুষ্টিমেয় কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝতে পারতেছিলেন একটা বিশাল ঝড় আসতেছে। কি সেই ঝড়? নভেম্বর 22, 1963, ডালাস, টেক্সাস, দুপুর 12:30। প্রেসিডেন্ট কেনেডি ডিলি প্লাজা একটা ওপেন টপ লিমুজিনে বসে আছেন, পাশে ফার্স্ট লেডি জ্যাকলিন। রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ, রোদ উঠছে, সবাই হাত নাড়তেছে, চমৎকার একটা দিন। হঠাৎ তারপর আর একটা, জন এফ কেনেডি, আমেরিকার 35তম প্রেসিডেন্ট, আর নাই। আর তারপর সবকিছু পাল্টে গেল। পাল্টায় কি হলো? ক্ষমতায় আসলেন লিন্ডন বি জনসন, কেনেডির ভাইস প্রেসিডেন্ট। এই মানুষটাকে ইতিহাসবিদরা বলেন ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ আমেরিকান বন্ধু। কেনেডি যেখানে ইসরায়েলকে প্রত্যেকটা পদক্ষেপে চ্যালেঞ্জ করছিল, জনসন এসে সেই চ্যাপ্টার ক্লোজ করে দিল। জীবনের কথা তোলেননি, তুলছেন, কিন্তু কেনেডির মতো করে টেবিল ঠুকে বলেন নাই বছরে 2 বার ইন্সপেকশন করতে দিতে হবে, যে দাবি কেনেডি করছিলেন সেটা করেন নাই, চুপচাপ ভুলে গেলেন। বছরে একবার ইন্সপেকশন হইলো 1964 থেকে 1969 পর্যন্ত, 6 বছরে 6 বার। আর ইসরায়েলেরা এই সুযোগটা কাজে লাগাইলো, তারা রিয়েক্টরের ঠিক নিচে মাটির তলায় গোপনে বানায় ফেললো একটা প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট, মানে বোমা বানানোর কাঁচামাল তৈরির কারখানা।
যাতে আমেরিকান পরিদর্শকরা না দেখে, তার জন্য কি করলো জানেন? এলিভেটরের সামনে ভুয়া দেওয়াল তুলে দিল, একটা পুরা ভুয়া কন্ট্রোল রুম বানাইলো, ভুয়া প্যানেল, ভুয়া কম্পিউটার, ভুয়া মিটার, সব ভুয়া, যাতে আমেরিকান বিজ্ঞানীরা এসে দেখে মনে করে হ্যাঁ এটা 24 মেগাওয়াটের একটা ছোট্ট গবেষণা রিয়েক্টর, অস্ত্রের কোনো ব্যাপারের মধ্যে নাই। বলবে অস্ত্র বানাইতেছো, কই না তো। আর আমেরিকান জায়নিস্ট কাউন্সিল সেই 72 ঘন্টার ডেডলাইন মনে আছে না, যেটা অক্টোবরের 11-তে দেওয়া হয়েছিল, সে ডেডলাইনের উত্তর আর কোনোদিন আসেনি। কেনেডি মারা যাওয়ার পর ডিপার্টমেন্ট অফ জাস্টিসের চ্যাপ্টার যেন বরফের মতো গলতে শুরু করলো। জনসনের নতুন অ্যাটর্নি জেনারেল আসলো, নিকোলাস ক্যাটজেনবার্গ, পুরা দাবিটা চুপচাপ তুলে নিলেন, কোনো ঘোষণা নাই, কোনো ব্যাখ্যা নাই, শুধু শেষ। আমেরিকান জায়নিস্ট কাউন্সিল কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, নাম হিসাবে বন্ধ হইলো, কিন্তু যে কাজটা করতো লবিং, প্রচার, কংগ্রেসের প্রভাব বিস্তার, সেটা কিন্তু থামলো না। সেটা চলে গেল একটা নতুন সংগঠন, নতুন নামে, নতুন রিপ্যাকেজিং হয়ে, কিন্তু একই কাজ। সেই সংগঠনের নাম আপনারা সবাই জানেন, AIPAC, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, আজ যেটা আমেরিকান রাজনীতির সবচেয়ে শক্তিশালী লবি। মানে কি দাঁড়ালো? কেনেডি ভাইরা যে দুইটা যুদ্ধ লড়তেছিলেন, একটা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র বন্ধ করা, আর একটা ইসরায়েলের গোপন লবিকে আইনের আওতায় আনা, দুটাই তারা আগায় যাচ্ছিলেন, দুইটাতে ইসরায়েল পিছু হটতেছিল। তারপর একটা গুলি হলো ডালাসে, দুইটা যুদ্ধই শেষ। এইবার আর এক ভাইয়ের কপালে কি ঘটলো সেটা দেখি। 5 জুন 1968, জন এফ কেনেডি মারা যাওয়ার 5 বছর পর। রবার্ট কেনেডি এখন আর অ্যাটর্নি জেনারেল না, সেই পদ ছাড়ছেন, এখন তিনি নিউ ইয়র্কের সিনেটর। আর 68 সালে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, আমি নিজে প্রেসিডেন্ট হব। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রাইমারিতে নামলেন, সারা দেশ জুড়ে একটা ঢেউ উঠলো, প্রচুর জনসমর্থন, মানুষ বলতে লাগলো এই মানুষটাই পারবে, ভাইয়ের যে কাজ অসমাপ্ত থেকে গেছে এই মানুষটা সেটা শেষ করবে। জুন 4, 1968, ক্যালিফোর্নিয়ার প্রাইমারি, রবার্ট কেনেডি জিতলেন। ক্যালিফোর্নিয়ার বিজয় এটা বিশাল, ক্যালিফোর্নিয়া জিতলে মনোনয়নের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। লস অ্যাঞ্জেলস অ্যাম্বাসাডার হোটেলে উনি উঠছেন রাত 12:30, বলরুমে নিজের বিজয় ভাষণ দিলেন, সমর্থকরা উল্লাসে ফেটে পড়ছে। ভাষণ শেষে মঞ্চ থেকে নামলেন পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। রান্নাঘরে করিডোর দিয়ে শর্টকাট নিলেন, চারপাশে মানুষ হাত মেলাচ্ছেন, হাসতেছেন। হঠাৎ আবার আর 3টা গুলি লাগলো রবার্ট কেনেডির শরীরে, একটা মাথায়, 2টা পিঠে, আর চতুর্থ বুলেট জ্যাকেটের ভেতর দিয়ে বেড়ায় গেল। আরো 5 জন আহত হইল। চারিদিকে চিৎকার, ছোটাছুটি, বিশৃঙ্খলা। ওনার সাথে ছিলেন একজন লেখক জর্জ প্লিংটন, ফুটবলার ছিলেন একজন রসিক গ্রিয়ার, মানে ক্যাম্পেনে অনেক বড় বড় সেলিব্রিটি আছে। অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রেফার জনসন ছিল। সবাই ওই বন্দুকধারীকে মাটিতে পেরে ফেললো, বন্দুক কেড়ে নিল। রবার্ট কেনেডি মেঝেতে পড়ে আছেন। ক্যাম্পেনের একজন তরুণ কর্মী, ওর নাম হয়েছে হুয়ান রোমেরো, ছুটে এসে কেনেডির মাথাটা ধরলেন, নিজের জ্যাকেট মাথার নিচে দিলেন, হাতে একটা রোজারি রেখে দিলেন। রোজারি মানে হচ্ছে ক্যাথলিক প্রার্থনার একটা মালা, মানে যেটা তসবির মতো আর কি, আমাদের তসবির মতো। তো কেনেডি রোমেরোর দিকে তাকায় জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে? রোমেরো বললেন, হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু সব ঠিক ছিল না। কেনেডি যদিও মুখ ঘোরায় বললেন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। এটাই ছিল তার শেষ কথার একটা। প্রায় 25 ঘন্টা পরে হাসপাতালে কেনেডি মারা গেলেন। বয়স ছিল মাত্র 42 বছর। তার ভাই কেনেডি যখন মারা গেছিল, কেনেডির বয়স ছিল 46 বছর। ওনার লাশ যখন নিউ ইয়র্কে আনা হইল ট্রেনে করে, সেই রাস্তায় 2 পাশে হাজার হাজার মানুষ দাঁড়াইছিল, এতই জনপ্রিয় ছিল। আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হলো রাতের বেলা। আর্লিংটনের ইতিহাসে প্রথম এটা রাতের দাফন, কারণ দিনে নিয়ে যাওয়া যাচ্ছিল না লাশ। 2 ভাই পাশাপাশি শুয়ে আছে একই মাটিতে। হত্যাকারী কে ছিল? সিরহান, বিসারা সিরহান। 24 বছর বয়সী ছেলে, জন্ম জেরুজালেমে, ফিলিস্তিনি পরিবারে, খ্রিস্টান। কিন্তু হত্যাকাণ্ডটাকে এতই সোজাসাপটা, একজন রাগী ফিলিস্তিনি ছেলে একটা হত্যাকাণ্ড ঘটাইলো না, কারণ কিছু জিনিস মেলে না। সিরহানের বন্দুকে ছিল 8 রাউন্ড গুলি। ঘটনাস্থলে একটা অডিও রেকর্ডে, যেটা পুলিশ সাংবাদিক স্তানিস্লাভ প্রুজনেস্কি ধরছিলেন, সেখানে 13টা গুলির শব্দ শোনা যায়। 8 রাউন্ডের বন্দুকে 13টা গুলি কিভাবে? আরেকটা ব্যাপার, যে গুলিটা কেনেডিকে মারছিল সেটা তার কানের পেছন দিকে লাগছিল, যেটাতে মারা গেছিল সে, মানে পেছন দিক থেকে গুলি আসছে। কিন্তু প্রত্যক্ষদর্শী সবাই বলছেন সিরহান ছিল সামনে, কেনেডির মুখোমুখি। তাহলে পেছন থেকে গুলি করলো কে? সবচেয়ে চাঞ্চল্যকর কথাটা কে বলছে জানেন? রবার্ট কেনেডির নিজের ছেলে, রবার্ট কেনেডি জুনিয়র। তিনি মাসের পর মাস তদন্ত করছেন, কারাগারে গিয়া সিরহানের সাথে দেখাও করছেন। তারপর তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন দ্বিতীয় একজন বন্দুকধারী ছিল সেই রাতে। আর রবার্ট কেনেডির ছেলে সিরহানের প্যারোলের পক্ষে মত দিয়েছিলেন যে তাকে প্যারোলে ছেড়ে দেওয়া হোক।
নিজের বাবার হত্যাকারী বললে যাকে সাজা দেওয়া হইতেছে তার প্যারোলের পক্ষে বাবার নিজের ছেলে বলতেছে, এটা একটু অদ্ভুত লাগতেছে না? তাইলে আসেন পুরো গল্পটা আর একবার পেছন থেকে দেখি। 1963 সাল, দুই ভাই দুইটা যুদ্ধ, একটা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র বন্ধ করা, আর একটা আমেরিকার ভেতরে ইসরায়েলি গোপন লবিং বন্ধ করা। দুইটাতে তারা এগিয়ে যাইতেছিলেন, দুটাতে ইসরায়েল পিছু উঠতেছিল। নভেম্বর 22 বড় ভাইকে গুলি করা হলো, পরের দিন থেকে সবকিছু উল্টায় গেল। ডেমোনার চাপ শেষ, রেজিস্ট্রেশনের দাবি শেষ, ইসরায়েল চুপচাপ পারমাণবিক শক্তি হয়ে উঠল। আমেরিকান জায়নিস্ট কাউন্সিল নাম বদলে AIPAC হয়ে গেল। আজকাল আমেরিকান রাজনীতির সবচেয়ে শক্তিশালী লবি। 5 বছর পর ছোট ভাই, যিনি এতদিন নিজেই প্রেসিডেন্ট হইতে চাইতেছিলেন, তাকেও গুলি করা হইল। আমি বলতেছি না কে এর পেছনে ছিল, আমি এটা জানি না, নিশ্চিতভাবে কেউই জানে না, কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো থেকে যায়। যে মানুষটা ইসরায়েলকে বোমা বানাতে দিচ্ছিলেন না, তাকে গুলি করা হইল, তারপরে ইসরায়েল বোমা পেয়ে গেল। যে মানুষটা ইসরায়েলি লবিকে আইনের আওতায় আনতে চাইতেছিলেন, 5 বছর পর তাকেও গুলি করা হইল। তারপর সেই লবি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লবি হয়ে গেল। দুই ভাই দুই গুলি, আর দুইটার পরেই যারা চাপে ছিল তারা জিতে গেল। কাকতালীয় হইতে পারে, কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় না সেই সময়ের চাইতে অনেক শক্তিশালী আজকে ইসরায়েল? আর সম্ভবত কেনেডি পরিবারের সেই ঘটনা আজকেও তারায় ফেরে সব আমেরিকান প্রেসিডেন্টকে। প্রশ্ন রেখে গেলাম, একদিন ইতিহাস তার উত্তর খুঁজে নেবে।